আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকে একটা সময় ছিল যখন যুদ্ধ মানেই ছিল আমেরিকার জন্য লাভের হিসাব। যুদ্ধ মানেই অস্ত্র বিক্রি, নতুন প্রভাব বলয় আর শেষে বিজয়ের ঘোষণা। কিন্তু মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে যুদ্ধ চলছে সেখানে যেন সেই পুরনো হিসাব মিলছে না। যুদ্ধ চলছে, টাকা ঝরছে, কিন্তু জয় কোথায়? সেই প্রশ্নই এখন আমেরিকার ভেতরেই ঘুরপাক খাচ্ছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার ৩ সপ্তাহ পেরিয়ে গেছে। সাধারণত আমেরিকার সামরিক অভিযানের প্রথম দিকেই একটি পরিষ্কার বার্তা তৈরি হয়, কে জিতছে কে হারছে। কিন্তু এবার দৃশ্যটা আলাদা। যুদ্ধ চলছে, হামলা চলছে, সৈন্য যাচ্ছে, কিন্তু শেষের কোনো দৃশ্যপট দেখা যাচ্ছে না। বরং যত সময় যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে এই যুদ্ধ আমেরিকার অর্থনৈতিক কোষাগারে চাপ তৈরি করছে। হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট নিজেই স্বীকার করেছেন যুদ্ধের ব্যয়ের হিসাব দ্রুত বাড়ছে। যদিও শুরুতে তিনি পুরো যুদ্ধের সম্ভাব্য ব্যয় হিসেবে বিষয়টি ব্যাখ্যা করতে চেয়েছিলেন। সাক্ষাৎকারের মাঝপথেই পরিষ্কার হয়ে যায় শুধু প্রথম সপ্তাহেই অস্ত্র ব্যবহারে খরচ হয়েছে $500 কোটি বেশি। অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার সময়েই বিলিয়নের হিসাব উধাও হয়ে গেছে। এর পরের হিসাব আরো বিস্ময়কর। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতিদিন গড়ে প্রায় $500 মিলিয়ন খরচ হচ্ছে। 23 দিনের হিসাবে দাঁড়ায় প্রায় $22 বিলিয়ন। আর যদি ক্ষতিগ্রস্ত যুদ্ধ বিমান, রাডার সিস্টেম এবং সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনের খরচ যোগ করা হয় তাহলে অঙ্ক সহজেই $30 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। প্রশ্নটা এখানে, এই বিপুল খরচের বিনিময়ে আমেরিকা কি পাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প বলছেন যুদ্ধ প্রায় শেষ। তিনি দাবি করছেন লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। কিন্তু একই সময়ে মার্কিন মেরিন ইউনিট মধ্যপ্রাচ্যে প্রবেশ করছে। নতুন বাহিনী জাপান ও ক্যালিফোর্নিয়া থেকে রওনা দিয়েছে। যুদ্ধ যদি শেষের পথেই হয় তাহলে নতুন সেনা কেন যাচ্ছে? এই দ্বৈত বাস্তবতাই এখন সবচেয়ে বড় রহস্য। একদিকে ট্রাম্প বলছেন পরিস্থিতি শান্ত হচ্ছে, অন্যদিকে ইরান জুড়ে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত। তিনি দাবি করছেন ইরানের সামরিক শক্তি প্রায় শেষ, অথচ ইরানের ড্রোন এবং মিসাইল এখনো মার্কিন ও মিত্র ঘাঁটিতে আঘাত করছে। এমনকি দিয়াগো গার্সিয়ার মতো দূরবর্তী ঘাঁটিও নিরাপদ থাকছে না। আর সবচেয়ে বড় প্রতীকী জায়গা হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20 থেকে 27% তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে যায়। ট্রাম্প বলেছিলেন এটি খুলে দেওয়া সহজ সামরিক কাজ, কিন্তু বাস্তবতা হলো বর্তমানে কেবল ইরানের অনুমোদিত জাহাজই নিরাপদে পার হতে পারছে। অনেক দেশ, এমনকি ভারতের মতো বড় অর্থনীতিও ওয়াশিংটনকে পাশ কাটিয়ে সরাসরি তেহরানের সঙ্গে আলোচনা করছে। যদি সত্যিই আমেরিকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে জাহাজগুলো কেন নিরাপত্তা কর দিয়ে পার হচ্ছে? কেন বিশ্ববাজারে তেলের দাম অস্থির? কেন মার্কিন পেট্রোল পাম্পে দাম বাড়ছে? এই প্রশ্নগুলোই আমেরিকার ভেতরে অস্বস্তি তৈরি করছে। হ্যাসেট বলছেন যুক্তরাষ্ট্র এখন বড় তেল উৎপাদক, তাই ক্ষতি হবে না। কিন্তু বৈশ্বিক তেলের বাজার এমন নয় যে যেখানে কেউ আলাদা হয়ে থাকতে পারে। মধ্যপ্রাচ্যে সরবরাহ কমলেই বিশ্ববাজারে দাম বাড়ে, আর সেই ঢেউ সরাসরি আমেরিকার ভোক্তার পকেটে গিয়ে লাগে। অর্থাৎ যুদ্ধটা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, এটা এখন অর্থনীতির যুদ্ধ। এদিকে যুদ্ধের মানবিক মূল্যও বাড়ছে। ইরানে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। মার্কিন সেনাও প্রাণ হারিয়েছে, আহত হয়েছে শতাধিক। সংঘাত ছড়িয়ে পড়েছে লেবানন ও উপসাগরীয় অঞ্চলে। অর্থাৎ সীমিত অভিযান এখন ধীরে ধীরে আঞ্চলিক সংঘাতে রূপ নিচ্ছে। এখানে ট্রাম্প পড়েছেন এক ধরনের উভয় সংকটে। যদি যুদ্ধ থামান তাহলে প্রশ্ন উঠবে এত টাকা খরচ করে কি অর্জন হলো? আর যদি যুদ্ধ বাড়ান তাহলে ব্যয়ের বোঝা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। কারণ ইরানের হারানোর কিছু নেই, তার উপর দাঁত কামড়ে যুদ্ধে লড়াই করে যাচ্ছে ইরান। রাজনৈতিকভাবেও পরিস্থিতি সহজ নয়।
পেন্টাগন ইতোমধ্যে কংগ্রেসের কাছে অতিরিক্ত 50 থেকে 200 বিলিয়ন ডলারের তহবিল চাইতে প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ প্রশাসন নিজেই বুঝছে যুদ্ধ দ্রুত শেষ হচ্ছে না। রিপাবলিকান দলের ভেতর থেকেও প্রশ্ন উঠছে, লক্ষ্য কি, শেষ কোথায়? এই অবস্থায় নতুন একটি সামরিক বিকল্প সামনে এসেছে, খার্গ দ্বীপ। মাত্র 8 বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দ্বীপ, কিন্তু ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। বিশ্লেষকদের ধারণা এটি দখল করতে পারলে ইরানের অর্থনীতিতে বড় আঘাত দেওয়া সম্ভব। কিন্তু এখানেই ঝুঁকি সবচেয়ে বেশি। ইরান স্পষ্ট করে বলেছে, খার্গ দ্বীপে হামলা হলে তারা লোহিত সাগর সহ পুরো অঞ্চলে জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। অর্থাৎ যুদ্ধ তখন আর সীমিত থাকবে না, বিশ্ব জ্বালানি নিরাপত্তা সরাসরি হুমকিতে পড়বে। এ কারণেই ট্রাম্পের বক্তব্যগুলো এখন অনেকের কাছে রাজনৈতিক প্রচারণা মনে হচ্ছে। তিনি বলছেন বিজয় খুব কাছাকাছি, কিন্তু একই সঙ্গে যুদ্ধের পরিধি বাড়ানোর হুমকি দিচ্ছেন। তিনি বলছেন স্থলবাহিনী পাঠাবেন না, আবার যোগ করছেন পাঠালেও জানাবেন না। এই দ্ব্যর্থক অবস্থানই দেখাচ্ছে বাস্তবে সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন হয়ে উঠেছে। প্রথম দিকে ট্রাম্প শর্তহীন আত্মসমর্পণ এবং ইরানের নেতৃত্ব পরিবর্তনের কথা বলেছিলেন। এখন সেই ভাষা নেই, বরং মনে হচ্ছে ইরানের বর্তমান সরকার ক্ষমতায় থাকলেও তেল রপ্তানি চালু রেখে কোনোভাবে যুদ্ধ শেষ করার পথ খুঁজছে ওয়াশিংটন। কিন্তু সেটি করলে রাজনৈতিকভাবে বিজয়ের গল্প তৈরি করা কঠিন হবে, কারণ আমেরিকার জনগণ জানতে চাইবে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে শেষ পর্যন্ত কি বদলালো। যুদ্ধের কুয়াশা শুধু যুদ্ধক্ষেত্র ঢেকে রাখে না, এটি সত্যকেও ঝাপসা করে দেয়। এখন আমেরিকার সামনে ঠিক সেই পরিস্থিতি। বাস্তবতা বলছে যুদ্ধ দীর্ঘ হচ্ছে, ব্যয় বাড়ছে, ঝুঁকি বাড়ছে, কিন্তু রাজনৈতিক ভাষণ বলছে জয় প্রায় নিশ্চিত। এই দুই বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আছে ট্রাম্প প্রশাসন। ইরান যুদ্ধ এখন এমন এক মোড়ে এসে পৌঁছেছে যেখানে প্রতিটি সিদ্ধান্তই ঝুঁকিপূর্ণ। এগুলো বিপদ, থামলেও প্রশ্ন। অর্থনীতি চাপের মুখে, মেট্রোরা দূরে সরে যাচ্ছে, আর বিশ্ব বাজার অস্থির হয়ে উঠছে। সব মিলিয়ে যুদ্ধটা এখন শুধু ইরান বনাম আমেরিকা নয়, এটা হয়ে গেছে সময়ের বিরুদ্ধে এক রাজনৈতিক লড়াই, যেখানে সবচেয়ে বড় প্রশ্নটি এখনো উত্তরহীন। আমেরিকা কি সত্যিই জয়ের পথে, নাকি শুধু বিজয়ের মূলা গল্প বলেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে? লাইনটা কোথায় শেষ? রাজধানীর অনেক পেট্রোল পাম্পে লাইনের শেষ মাথা খুঁজতে গিয়ে দিশেহারা জনগণ। গাড়ির সারি রাস্তা পেরিয়ে মোড় ঘুরে যাচ্ছে। মোটর বাইকের লাইন কখনো কখনো 1 কিলোমিটার ছুঁয়ে ফেলছে। কোথাও পুলিশ মোতায়েন, কোথাও বিকেলের আগেই ঝুলছে তেল শেষ লেখা বোর্ড। এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন, দেশে কি তেলের বড় সংকট শুরু হয়ে গেছে? পেট্রোল পাম্প কি বন্ধ হয়ে যাবে? চলুন আজকে তারই উত্তর খুঁজি। বাস্তবতা হলো না, দেশে তেল শেষ হয়ে যায়নি, তবে বাংলাদেশ তেল সংকটে পড়তে পারে। কারণ সংকট সব সময় মজুদের কারণে তৈরি হয় না, অনেক সময় সংকট তৈরি হয় ভয় থেকে। আর এই মুহূর্তে বাংলাদেশ দাঁড়িয়ে আছে ঠিক সেই জায়গাটাতে যেখানে বাস্তব সমস্যা আর মানুষের আতঙ্ক একসাথে মিশে গেছে। ঢাকার রাস্তায় যে দৃশ্য দেখা যাচ্ছে সেটি হঠাৎ করে তৈরি হয়নি। কয়েকটি ঘটনা ধীরে ধীরে একসাথে এসে পরিস্থিতিকে জটিল করেছে। আন্তর্জাতিক বাজারে তেলের অস্থিরতা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, আমদানির সময়সূচিতে বিলম্ব, সব মিলিয়ে সরবরাহ ব্যবস্থায় সাময়িক চাপ তৈরি হয়েছে। তেল দেশের বাইরে থেকে আসে, জাহাজ বন্দরে ভেড়ে খালাস হয়, তারপর ডিপো হয়ে পাম্পে পৌঁছায়। এই পুরো প্রক্রিয়ায় সামান্য দেরিও মাঠ পর্যায়ে বড় প্রভাব ফেলতে পারে। আর তার উপরে যোগ হয়েছে ঈদের লম্বা ছুটি, ব্যাংক বন্ধ থাকায় পাম্প মালিকরা পে অর্ডার করতে পারেননি।
শুনতে বিষয়টি খুব প্রশাসনিক মনে হলেও বাস্তবে এর প্রভাব বিশাল। কারণ পে অর্ডার ছাড়া ডিপো থেকে তেল উত্তোলন সম্ভব নয়। ফলে অনেক পাম্পে তেল থাকার কথা থাকলেও নতুন সরবরাহ আসেনি। আর মানুষ যখন দেখে পাম্পে তেল কম, তখনই শুরু হয় সবচেয়ে শক্তিশালী সংকট, প্যানিক বাইং। একজন মোটরসাইকেল চালক লাইনে দাঁড়ালেন প্রয়োজনের চেয়ে বেশি তেল নিতে। তাকে দেখে আরেকজন ভাবলেন হয়তো তেল শেষ হয়ে যাবে। এরপর তৃতীয় জন, চতুর্থ জন। খুব দ্রুত একটি স্বাভাবিক বাজার আচরণ আতঙ্কে পরিণত হয়। এখন প্রশ্ন আসে, সত্যি কি দেশে তেলের ঘাটতি আছে? সরকারি হিসাব বলছে দেশে বিভিন্ন ধরনের জ্বালানি তেলের মজুদ এখনো কয়েক সপ্তাহ চলার মতো রয়েছে। ডিজেল প্রায় 2 সপ্তাহ, পেট্রোল ও অকটেন আরো বেশি সময়ের জন্য সংরক্ষিত আছে। নতুন তেলবাহী জাহাজ বন্দরে পৌঁছাচ্ছে, পাইপলাইনে সরবরাহ বাড়ানো হয়েছে। অর্থাৎ জাতীয় পর্যায়ে জ্বালানি শেষ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তবুও লাইনের দৈর্ঘ্য কেন বাড়ছে? কারণ বাজার শুধু তথ্য দিয়ে চলে না, বাজার চলে ধারণা দিয়ে। যখন মানুষ বিশ্বাস করতে শুরু করে যে সামনে সমস্যা আসতে পারে, তখন বর্তমান আচরণ বদলে যায়। সবাই আগে তেল নিতে চায়, ফলে চাহিদা হঠাৎ কয়েক গুণ বেড়ে যায়। সরবরাহ একই থাকলেও বাজারে ঘাটতির অনুভূতি তৈরি হয়। এই পরিস্থিতিকে আরো জটিল করেছে বৈশ্বিক যুদ্ধ বাস্তবতা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সরাসরি বাংলাদেশের ভেতরে যুদ্ধ না আনলেও এর অর্থনৈতিক ঢেউ এসে পৌঁছায় খুব দ্রুত। বিশ্বের প্রায় 20% তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়। সেখানে উত্তেজনা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বাড়ে, জাহাজ চলাচল ধীর হয়, বিমা খরচ বাড়ে, পরিবহন হয় দীর্ঘ সময়। ফলাফল, আমদানি নির্ভর দেশগুলো আগে থেকেই সতর্ক হয়ে যায়। বাংলাদেশের বাস্তবতা আরো স্পষ্ট। দেশের চাহিদার প্রায় 99% জ্বালানি বিদেশ থেকে আসে। দেশের মাটিতে সামান্য তেল পাওয়া গেলেও তা জাতীয় প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। অর্থাৎ বিশ্ববাজারের সামান্য ঝাঁকুনিও সরাসরি আমাদের অর্থনীতিতে অনুভূত হয়। তবে এখানেই গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে। এই পরিস্থিতি ভয়াবহ সংকট নয়, বরং সরবরাহ ব্যবস্থার চাপ। পার্থক্যটা বোঝা জরুরি। সংকট মানে জ্বালানি নেই, আর বর্তমান পরিস্থিতি মানে জ্বালানি আছে কিন্তু সঠিক গতিতে পৌঁছাতে পারছে না। পাম্প মালিকদের বক্তব্য একই ইঙ্গিত দেয়। তারা বলছেন ডিপো থেকে যে পরিমাণ তেল পাওয়া যাচ্ছে তা বর্তমান অস্বাভাবিক চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। ফলে কোথাও তেল দ্রুত শেষ হয়ে যাচ্ছে, কোথাও বিক্রি সীমিত করা হচ্ছে। ফলে মানুষের মধ্যে সন্দেহ আরো বাড়ছে। এই সন্দেহই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা মানুষ ক্লান্ত হয়ে পড়ছে, উত্তেজনা বাড়ছে, কোথাও কোথাও ঝগড়া পর্যন্ত হচ্ছে। ফলে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করতে হচ্ছে। এখানে একটি মনস্তাত্ত্বিক বিষয় কাজ করে। মানুষ যখন দেখে অন্যরা আতঙ্কিত, তখন নিজেরাও আতঙ্কিত হয়ে পড়ে। ফলে সংকট বাস্তবের চেয়ে বড় মনে হয়। স্থায়ীভাবে বন্ধ হওয়ার কোনো সরকারি সিদ্ধান্ত নেই, তবে সাময়িকভাবে কিছু পাম্প বন্ধ থাকতে পারে, শুধুমাত্র সরবরাহ শেষ হয়ে গেলে। এটি ব্যবসায়িক বা লজিস্টিক সমস্যা, জাতীয় জ্বালানির পতন নয়। সরকার বলছে ব্যাংক খোলার পর সরবরাহ স্বাভাবিক হবে, নতুন চালান আসছে, বরাদ্দ বাড়ানো হচ্ছে, নজরদারি জোরদার করা হয়েছে যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। কিন্তু ভবিষ্যতের প্রশ্নটা থেকে যায়, যুদ্ধ যদি দীর্ঘ হয়? এখানেই আসল বাস্তবতা।
যুদ্ধ সরাসরি বাংলাদেশে না হলেও এর অর্থনৈতিক প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, খাদ্যদ্রব্যের দাম বাড়ে, শিল্প উৎপাদন ব্যয় বাড়ে। শরীরের এক জায়গায় ফোড়া হলে যেমন সারা দেহে অস্বস্তি হয়, তেমনি বিশ্বের এক জায়গায় যুদ্ধ হলে সারা দুনিয়ায় প্রভাব পড়ে। তবে ভয় পাওয়ার জায়গা এখনো তৈরি হয়নি, কারণ বৈশ্বিক জ্বালানি বাজার আগের মতো একমুখী নয়। যুক্তরাষ্ট্র নিজেও বড় তেল উৎপাদক, বিকল্প সরবরাহ উৎস রয়েছে, আন্তর্জাতিক বাজার দ্রুত সমন্বয় করার চেষ্টা করে। সবচেয়ে বড় সত্য হলো বর্তমান লাইনের বড় অংশ বাস্তব সংকট নয়, বরং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার প্রতিক্রিয়া। কয়েকদিন পর হয়তো এই লাইন ছোট হয়ে যাবে, পাম্পগুলো আবার স্বাভাবিক গতিতে চলবে। কিন্তু এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দিচ্ছে যে গ্লোবাল বিশ্বে কোনো যুদ্ধ দূরে থাকে না, তার ঢেউ অর্থনৈতিক হয়ে পৌঁছে যায় প্রতিটি শহরে, প্রতিটি পাম্পে, প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনে। আর আজ ঢাকার পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা লাইন যেন সেই কথাই মনে করিয়ে দিচ্ছে। বিশ্ব রাজনীতি কখনো শুধু মানচিত্রের গল্প নয়, একসময় তা পৌঁছে যায় আমাদের নিজস্ব রাস্তায়।